নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো জ্যোতিষের অন্য আরেকটি বিভৎস গুরুত্বপূর্ণ বিষয় ভৌমদোষ বা মাঙ্গলিক দোষ নিয়ে। তো সবার প্রথমে আগে বলি মাঙ্গলিক দোষ কাকে বলে। জন্মকুণ্ডলিতে লগ্ন ছকে, যাকে জ্যোতিষের ভাষায় D1 ছক বলা হয়, D1 চার্ট, সেই ছকটিতে জন্মকুণ্ডলিতে সেই ছকটিতে যখন লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে মঙ্গল বসে থাকে তখনই হয় মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। এই দোষটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে থাকে বিবাহিত জীবনের উপর। বিবাহিত জীবন ছাড়াও বিবাহের পূর্বে পর্যন্ত অনেক ঝঞ্ঝার সম্মুখীন করায় বটে, কিন্তু সর্বাধিক এর প্রভাব থাকে বিবাহিত জীবনে। যদি আপনাদের ভাব, রাশি ইত্যাদি সম্পর্কিত কোনো কিছু বিষয় বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, আমার চ্যানেলে দ্বিতীয় ভিডিও আছে ভাব ও রাশির পার্থক্য, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইটি আপনারা অতি অবশ্যই দেখে আসবেন। তাতে আপনাদের ভাব, রাশি ইত্যাদি সম্পর্কিত যে কোনো বিষয় বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। তো চলুন আবার ফিরে যাই ভৌমদোষে। তো যদি লগ্নে মঙ্গল থাকে, লগ্নভাবে মঙ্গল থাকলে যার থাকবে তার হাজব্যান্ডের থাকলে ওয়াইফ, ওয়াইফের থাকলে হাজব্যান্ডের সাথে খুব ঝামেলা হয় এবং ঝামেলার জন্য সে নিজে দায়ী থাকবে। অর্থাৎ আপনার যদি জন্মছকে লগ্নভাবেই মঙ্গল বসে থাকে তাহলে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা হবে আপনার মাথা গরম করা নিয়ে, ক্রোধ করা নিয়ে। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার চতুর্থ ভাবে মঙ্গল বসে থাকে তাহলেও এটি মাঙ্গলিক দোষ। এইখানে আপনার পরিবারের কাউকে কেন্দ্র করে আপনার এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঝামেলা হবে। এরপরে যদি সপ্তম ভাবে মঙ্গল থাকে তাহলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের মাথা গরম করা বা তার বিহেভিয়ার, তার কোনো কর্মকাণ্ডের জন্য আপনার সাথে ঝামেলা হবে। অষ্টম ভাবে যদি মঙ্গল থাকে তাহলে দুজনের মধ্যে সম্পর্ক ভালো মোটেই থাকে না, এবং অষ্টম ভাবে যদি মঙ্গল থাকে যার থাকবে তার অপোনেন্টের অকাল মৃত্যুর যোগ তৈরি হয়, একে মারক মাঙ্গলিক বলা হয়। এবং দ্বাদশ ভাবে যদি মঙ্গল থাকে তাহলে অযথা ঝামেলা হয়, যে ঝামেলার কোনো নির্দিষ্ট ভিত্তি থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল থাকলে ঝামেলাটা, ঝগড়াঝাঁটিটা ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়, বিচ্ছেদের দিকে অগ্রসর হয়, এবং এটি অযথা বিনা কারণে দুজনের মতপার্থক্যের জন্য হয়ে থাকে। আমি এরপরে প্রত্যেকটি লগ্ন ধরে ধরে বলে দিচ্ছি কোন লগ্নের সাপেক্ষে কোন কোন রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়ে থাকে। তো দেখুন, সর্বপ্রথম মেষ লগ্নের ক্ষেত্রে মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক ও মীন রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেটি মাঙ্গলিক দোষ হবে। এই ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে মঙ্গল থাকলেও এটি অষ্টম ভাব, অষ্টম ভাবে মঙ্গল থাকলে মারক মাঙ্গলিক হয়, কিন্তু বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে মেষ লগ্নের ক্ষেত্রে সেখানে মারক মাঙ্গলিক কোনো ফলদায়ী হয় না, অর্থাৎ ঝামেলা হবে কিন্তু কারুর মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে না। আমি ছক আকারে ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে শব্দে লিখে দিচ্ছি কোন লগ্নের ক্ষেত্রে কোন কোন রাশিতে মঙ্গল অধিষ্ঠিত হলে মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়। আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, আমি এটি খণ্ডনের উপায়ও বলে দেব। তো আবারও একবার বলছি, মেষ লগ্নের ক্ষেত্রে মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক ও মীন রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। বৃষ লগ্নের ক্ষেত্রে বৃষ, সিংহ, বৃশ্চিক, ধনু ও মেষ রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। এই ক্ষেত্রে ধনু রাশিতে মঙ্গল থাকলে মারক মাঙ্গলিক হয়। মিথুন লগ্নের ক্ষেত্রে মিথুন, কন্যা, ধনু, মকর ও বৃষ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়ে থাকে। মকর রাশিতে মঙ্গল থাকলে মিথুন লগ্নের ক্ষেত্রে মারক মাঙ্গলিক ফল দেয়।
কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট, তুলা, মকর, কুম্ভ ও মিথুন এই 5টি রাশির কোনো একটি রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। এবং কুম্ভ রাশিতে যদি মঙ্গল থাকে কর্কট লগ্নের ক্ষেত্রে মারক মাঙ্গলিক হয়ে থাকে। সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ, বৃশ্চিক, কুম্ভ, মীন ও কর্কট রাশিতে মঙ্গল বসে থাকলে মাঙ্গলিক দোষ হয়। মীন রাশিতে থাকলে সিংহ রাশির ক্ষেত্রে মারক মাঙ্গলিক হয়। কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা, ধনু, মীন, মেষ ও সিংহ রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়ে থাকে। এর মধ্যে মেষ রাশিতে মঙ্গল থাকলে কন্যা লগ্নের ক্ষেত্রে সেটি মারক মাঙ্গলিক বলে গণ্য হয়। তুলা লগ্নের ক্ষেত্রে তুলা, মকর, মেষ, বৃষ ও কন্যা রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে সেটি মাঙ্গলিক হয়। বৃষ রাশিতে মঙ্গল থাকলে তুলা লগ্নের ক্ষেত্রে মারক মাঙ্গলিক হয়ে থাকে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক রাশি, কুম্ভ, বৃষ, মিথুন ও তুলা রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেটি মাঙ্গলিক হয়। মিথুন রাশিতে মঙ্গল বসে থাকলে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সেটি মারক মাঙ্গলিক হয়ে থাকে। ধনু লগ্নের ক্ষেত্রে ধনু, মীন, মিথুন, কর্কট বা বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক হয় এবং কর্কট রাশিতে থাকলে মারক মাঙ্গলিক হয়। মকর লগ্নের ক্ষেত্রে মকর, মেষ, কর্কট, সিংহ, ধনু এই 5টি রাশির যে কোনো একটিতে যদি মঙ্গল বসে থাকে সেটি মাঙ্গলিক, কিংবা যদি সিংহ রাশিতে থাকে তাহলে মারক মাঙ্গলিক হয়ে থাকে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কুম্ভ, বৃষ, সিংহ, কন্যা বা মকর রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে সেটি মাঙ্গলিক এবং কন্যা রাশিতে থাকলে মারক মাঙ্গলিক। মীন লগ্নের ক্ষেত্রে মীন, মিথুন, কন্যা, তুলা ও কুম্ভ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক এবং তুলা রাশিতে থাকলে মারক মাঙ্গলিক হয়ে থাকে। মাঙ্গলিক দোষের ক্ষেত্রে মারক মাঙ্গলিক সবচেয়ে ভয়ানক, কারণ এইখানে যার থাকবে তার অপোনেন্টের অর্থাৎ হাজব্যান্ডের থাকলে ওয়াইফের, ওয়াইফের থাকলে হাজব্যান্ডের অকাল মৃত্যু, অযথা দুর্ঘটনায় প্রাণহানি কিংবা চরম স্বাস্থ্যহানি সম্ভাবনা হয়ে থাকে। তো এইটির প্রতিকার অতি অবশ্যই বিবাহের পূর্বে করতে হয়। এইটির প্রতিকার করার জন্য মা বগলামুখীর পুজো করতে হয়, যেহেতু মা বগলামুখী মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী। এবং তার সাথে সাথে যদি মেয়ে হয় তাহলে শিব ঠাকুর কিংবা বিষ্ণুর সাথে বিবাহ দিতে হয়, ছেলে হলে কলা গাছের সাথে বিবাহ দিতে হয়। এবারে বলি তার সাথে সাথে ষষ্ঠয়নও করতে হবে, পঞ্চাঙ্গ ষষ্ঠয়ন অর্থাৎ চণ্ডী ও শান্তি দেবীর ঘট পেতে পুজো, বিষ্ণুর পুজো এবং 108 তুলসী দান, 4টি মাটি দিয়ে তৈরি শিবলিঙ্গ যাকে পার্থিব শিব বলা হয় তার পুজো এবং রাম, দুর্গা, মধুসূদনের অন্তত 108 করে নাম জপ, এই পঞ্চাঙ্গ ষষ্ঠয়ন করতে হয় এইটির সাথে সাথে। তাহলে জীবনে মাঙ্গলিক দোষের প্রভাব অনেকখানি কমে যায় এবং এই বগলামুখী মায়ের পুজোর সাথে সাথে পঞ্চাঙ্গ ষষ্ঠয়ন এবং কারুর না কারোর সাথে বিয়ে দেওয়া সেটি অতি আবশ্যক বিবাহের পূর্বে এই দোষটির প্রশমন ক্রিয়াটি। বিবাহ হয়ে গেলে এই দোষটির আর খণ্ডন করা সম্ভব হয় না। তাই আমি লগ্ন ধরে ধরে বলে দিলাম কোন লগ্নের সাপেক্ষে কোন কোন রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হতে পারে। এরপরে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি কারুর মাঙ্গলিক দোষ থাকার পরেও তার জন্মছকে বা লগ্ন কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহ অত্যন্ত শুভ হয়ে থাকে তাহলে তার জীবনে মাঙ্গলিক দোষ কোনো প্রভাব ফেলবে না এবং সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষের ষষ্ঠয়ন করানোর কোনো প্রয়োজনীয়তা নেই। যে সমস্ত ব্যক্তিদের মাঙ্গলিক দোষ থাকার পরেও মাঙ্গলিক দোষের প্রশমন না করিয়ে সেটি ষষ্ঠয়ন না করিয়ে বিবাহ হয়ে গিয়েছে তাদের জন্য আমি কিছু উপায় বলে দিচ্ছি। আপনারা 3টি কাজ করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গুড় এবং ছোলা দিয়ে পুজো দেবেন। দ্বিতীয় উপায় হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ বা যাকে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ বলা হয় সেই রুদ্রাক্ষকে রূপোর চেন দিয়ে সোনা দোকানে নিয়ে যাবেন, ওরা ব্যবস্থা করে দেবে। সেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বা দুমুখী রুদ্রাক্ষ রূপোর চেন দিয়ে শুক্লপক্ষের মঙ্গলবার, যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার গলায় ধারণ করবেন, অন্য কোথাও নয়, গলায়। দ্বিতীয় উপায়। এবং তৃতীয় উপায়, মা বগলামুখীর শরণাপন্ন হতে হবে। মা বগলামুখীর কাছে পুজো দিন মঙ্গলবার, অন্তত বলা আছে শাস্ত্রে 81টি মঙ্গলবার যেতে হবে। এই ক্রিয়া 3টি যদি করতে পারেন আপনার জীবনে মাঙ্গলিক দোষের প্রভাব
প্রায় নায়ের সমান হয়ে যাবে, আর পড়বে না। এই 3টি উপায় তারাই করবেন যাদের মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও সেটির খণ্ডন না করিয়ে বিবাহ হয়ে গিয়েছে। আর যাদের এখনো বিবাহ হয়নি তারা তো নিজেরাই বুঝতে পারবেন আপনার লগ্ন দেখে যে আপনার মাঙ্গলিক দোষ আছে কিনা। যদি থাকে তাহলে অতি অবশ্যই সেটি বিবাহের পূর্বে খণ্ডন ক্রিয়া করিয়ে নেবেন। আর এই ভিডিও সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমাকে নির্দ্বিধায় সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে যদি প্রথমবার হোয়াটসঅ্যাপ করেন, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন সেইটি একটু আমাকে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার এক নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিত্য নতুন এরকম আরও জ্যোতিষ সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যাদের যাদের মাঙ্গলিক দোষ থাকতে পারে বলে মনে হয় এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝামেলা চলছে, তাদের মধ্যে মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা জানানোর জন্য তাদের কাছে এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।